বন্ধ কর, স্নান করা ভিডিও বন্ধ করি। আরে তো মিস্টার মোহন, আপনার এই মোহিনী যে জার্নিটা দর্শকদের যদি ব্যাখ্যা করে বলুন। মোহিনী আর আমার বিষয়টা অনেক ইন্টারেস্টিং, শুনতে গেলে আপনাদের আগ্রহের সঙ্গে শুনতে হবে। চলুন তাহলে শুরু করা যাক সেই কাহিনী। আমার নাম মোহন। শহর কলকাতা থেকে বেশ কিছুটা দূরে গোচরের নামে একটি গ্রামে থাকি। এখানে ব্যাংকের চাকরি পোস্টিংয়ের জন্য আসা। এই গ্রামের যে পরিবেশ সেটা কলকাতার মতো পাওয়া যায় না। এই গ্রামে প্রায় 20 কিলোমিটার দূরের আশেপাশে কোনো ব্যাংক নেই। আর কি বা প্রয়োজন বলুন, গ্রামের লোকেরা দিন আনে দিন খায়। এখানকার লোকেরা 7টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে, 8টা মানে মধ্যরাত্রি। তবে আমার একটা বদ অভ্যাস আছে, এত তাড়াতাড়ি আমার ঘুম আসে না। তাই আমার পক্ষীরাজ নিয়ে গ্রামেতে ঘুরতে বার হয়। ও দাদা, কোথায় যাচ্ছে? দাঁড়ান। বলছি দাদা, ওইদিকে যাবেন না, ওইদিকে যাওয়া মানা আছে। মানা মানে? কে মানা করেছে? তা কি আছে কি ওই দিকটায়? কেন, আপনি জানেন না ওইদিকে একটা মরা গাছ আছে? মরা গাছ? মরা গাছটা আর কি জিনিস? আর সেখানে যাবোই না বা কেন? কত শত জানি না বাবু, ওইদিকে যাওয়া মানা আছে মানে মানা আছে, ওইদিকে যাবেন না। দেখো বাবু, যেটা জানো না সে ব্যাপারে হাসা উচিত নয়। তুমি অফিসের কাজ পুরো মাথায় তুলে দিলে। আপনারা বলুন তো আমি কেন হাসছি, আর তখন বাবু কেন রেগে গেল? ওই সেই গাছটার ব্যাপারে শুনে হাসবো না তা কি করবো, রেগে যাব? আচ্ছা তুমি বলো তো, আধুনিক যুগে বৈজ্ঞানিকরা মঙ্গলে গিয়ে এলিয়েন্স দেখতে পাচ্ছে না, আর এখন তুমি ভূত প্রেতের কথা বলছো। হাসবো না তা কি করবো বলো? কত শত জানি না বাবু, আমার বাপ কাকারা যা শুনেছে যা দেখেছে তাই বললাম আমি। আজ থেকে প্রায় 50 বছর আগে, আজকেকার কথা, ওই গাছে ওখানে মোহিনী নামে একটা মেয়ে ছিল। আসলে মেয়ে ভূত, ডাইনি বলতো অনেকে। দেখেননি তো? আরে বাবু, সে 50 বছর আগের ঘটনা। ওই গ্রামে মোহিনী নামে একটা মেয়ে থাকতো, যাতে ছিল সে বাগদি। আর ওই গ্রামেও বিজয় নামে আর একটা ছেলে থাকতো, সে ছিল ব্রাহ্মণ, জাত ব্রাহ্মণ। দুজন দুজনকে ভালোবাসতো। তাদের বাড়ির লোকের বাবু কোনো আপত্তি ছিল না, আপত্তি ছিল যত গ্রামের লোকের। মোড়লরা, মাতব্বররা, তাদের তো আর চুলকানির কোনো শেষ ছিল না। তারা এ বিয়ে হতে দেবে না, যত জ্বালা যেন তাদের ঘাড়ে গিয়ে পড়েছে। তা কি করলো, একদিন রাতে মুরব্বীরা ঠিক করলো চলো বাড়ি হানা দেওয়া হবে। হানাও দিতে গেল, দিতে গিয়ে সে কি বিপদ। হানা দিতে গিয়ে মেয়েটার বাবা মাকে মেরে ফেললো। এইবার সেই সময় বিজয় সেখানে উপস্থিত হলো। মেয়েটাকে কোনো রকম প্রাণে বাঁচালেও সে নিজেকে আর বাঁচাতে পারে, সে নিজে সেই ঘটনাস্থলে ওখানেই মারা গেল। মুরব্বীরা এবার ভয়ে পালিয়ে গেল, কিছু না হলে ব্রাহ্মণের ছেলে বলে কথা। আরে বাবা, ব্রাহ্মণ হত্যা আর বাগদি হত্যা দুটোর মধ্যে বিস্তর ফারাক, আকাশ পাতাল। ব্রাহ্মণের ছেলেকে হত্যা করেছে, যা তা ব্যাপার। সেই ভয়ে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। মোহিনীকে জীবিত অবস্থায় রেখে ওখান থেকে চলে যায়। তারপর অনেক দিন কেটে গেছে, বিজয়ও নেই, বিজয় তো শেষ। আর গ্রামের মুরব্বীরা এই নিয়ে আর কোনো মাথা ঘামায়নি, এই নিয়ে আর কোনো চিন্তা নেই তাদের। কিন্তু সেই ওখানে ওই বাড়িতে মেয়েটা একা থাকতো। ওই দিন রাতের পর থেকে গ্রামের মুরব্বীরা একটা একটা করে মরতে শুরু করে। মোহিনী প্রতিহিংসা পরায়ণ হয়ে এইসব কাজ করছে, গ্রামের লোকেরা ভাবলো। সেই জন্য সবাই মিলে চিন্তা ভাবনা করলো, গিয়ে তার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসে
সেই বট গাছ নিয়ে গিয়ে রাত্রেবেলা তাকে ঝুলিয়ে দেয় গলায় দড়ি দিয়ে। ব্যাস, পুলিশকে শুনেছিলাম তো, পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এ ব্যাপারে ভ্রুক্ষেপ করেনি, আসেও নি। তারপর দিন সেই সকালে বট গাছের না ছিল কোনো পাতা, না ছিল কোনো ছাল, শুধু একটা কঙ্কাল দাঁড়িয়ে ছিল। কি অবস্থা! আর বেশি দিন সময়ও যায়নি, দিন 3 মনে হয়। তারপর গ্রামে কলেরা শুরু হলো, মরগ লেগে গেল। মোটে 3 দিন, 3 দিনের মধ্যে পুরো গ্রাম উজাড় হয়ে গেল। তারপর আমার বাবা, কাকা, ঠাকুরদা গ্রাম ছেড়ে সব পালিয়ে গেল পাশের গ্রামে পিসিদেরকে নিয়ে। যাদের সুযোগ ছিল তারাও সব ওইভাবে পাশের গ্রামে নিজেদের আত্মীয়দের কাছে দূরে সব কোথাও পালিয়ে গেছে। আর যারা যেতে পারেনি সব শেষ। তারপরে অবস্থা স্বাভাবিক হলে, স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসলো, প্রায় সে 6 মাস পরে ফিরে আসলেও সেই রাতের অন্ধকারে এখন আর কিন্তু কেউ ওই বট গাছের দিকে যায় না। ভয় বলে তো একটা জিনিস আছে না। তোমরা শহরের ছেলে, এসব ব্যাপারে গুরুত্ব দাও না। বড় দাদা হিসেবে তোমাকে একটা উপদেশ দিই, একদম ওদিকে যাবে না। আমি আর কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। ভূত পেত এইসব কথা ভেবে নয়, আমার মনে তখন ঘুরছে বিজয় আর মোহিনীর ভালোবাসার কথা। কিন্তু গ্রামে এই পুরাতন মরা গাছটা যে একটা প্রেমের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। হয়তো তাদের প্রেমটা ব্যর্থ, প্রেমে উন্মুক্ত সেই মেয়েটি কি মনে রেখেছে আজ ডাইন হিসাবে। প্রেমের আত্মহারা ছেলেটার বলিদান কারো মনে এক ফোঁটা দাগ কাটেনি। আজকে শরীরটা ভালো লাগছে না বলে একটু তাড়াতাড়ি চলে এলাম। আজ কি মনে হলো, ওই মরা গাছটার দিকে খুব যেতে ইচ্ছা করছে। কে কে এখানে? কে কে এখানে? কে কাঁদছে? আমার মনের ভুল, এখানে মনে হয় কেউ নেই। ভুলও তো শুনতে পারি। তোমাদের একটা সিগারেট দাও তো। সিগারেট? তুমি সিগারেট চাইছো? তোমার তো ভারী সাহস তো। কি শুনলাম? কি শুনলে? তুমি নাকি আবার ওই গাছটার কাছে গিয়েছিলে, সেই বট গাছ। এত কিছু বারণ করা সত্ত্বেও তুমি আবার গিয়েছো? ভারী সাহস তোমার। বুকের পাটা আছে বলতে হয়। একটু ভয় টয় বলে নেই কি তোমার? পূর্ণিমাটি সকালে করে প্রতিদিন ওই আলে হাগু করতে যায়। ও তো তোমাকে দেখেছে, ও সাইকেল নিয়ে আসার সময় দেখে তুমি ওখানে ছিল। সে তো অন্ধকার থাকতে ভোরের বেলা ওই দিক থেকে আসে, দিনের বেলা অসুবিধা আছে তো, দেখে তুমি ওখানে দাঁড়িয়েছিলে। ও
ও তো আমাকে এসে বললো, তারপরে আমি শুনলাম। শোনো ভাই, তুমি অচেনা অজানা গ্রামে রয়েছে, এখানে তোমার বাড়ি ছেড়ে তো অনেক দূর, এটা তোমার কাছে বিদেশ। তাহলে তুমি এমন কিছু করো না, তোমার নিজের একটা মান সম্মান রাখ। এখানে গ্রামের লোকেরা অতিথিদের যত্ন করে, তাদেরকে ভালোবাসে, তাদেরকে মান দেয়। তাহলে এমন কোনো কাজ করো না গ্রামের কোনো বদনাম হয়ে যাক, তাদের কোনো খারাপ নাম হোক গ্রামের। এটা কি চাইবে তুমি নাকি? তুমি শহরে ছেলে, এসব কথা মানতে নাই বা পারো, কিন্তু গ্রামের মানুষের মধ্যে একটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তো আছে। তাছাড়া আমি তোমাকে 3 বছর ধরে দেখছি, তোমার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে, নিজের ভাইয়ের চোখে দেখি তোমাকে। আর এই গ্রামের এখানে সব ইয়ং ছেলেরা, চ্যাংড়া ছেলেরা ওদিকে পর্যন্ত যেতে ভয় পায়। না হলে আমি কেন বলতে যাব তোমাকে? তুমি যেহেতু বাইরে থেকে এসেছো, তাহলে বাইরে থেকে এসে গ্রামের এখানে যদি কিছু একটা বিপদ হয়ে যায়, তাতে গ্রামের মান যাবে না? বিপদ বাড়লে তাতে সমস্যা। তাতে এমন কোনো কাজ করো না, নিজের মান সম্মান, গ্রামের লোকেরও মান সম্মান যা, সেইভাবে ভালোভাবে থাকো, নিজেও সুস্থ থাকো, সবাইকেও সুস্থ থাকতে দাও। জানি এদের সঙ্গে তর্ক করা বেকার, তাই মুখ লাগালাম না। বিজয়, 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 বিজয়। তোমার চোখের কথা বলে যেন আকাশ ভরা তারা, তোমার হাসি যেন নদীর ঢেউ, মনের মাঝে দোলা ধরা। এই জন্মে তুমি নেই, আগের জন্মের ছায়া রয়ে যায়। মোহিনী, মোহিনী, তুমি আমার না এই জন্মে, তবু মনে মনে খুঁজে ফিরি তোমার ছোঁয়া স্বপ্নের পথে। মোহিনী, তুমি এসেছো? এসব তুমি কি শুরু করেছো? নিজের স্বাভাবিক জীবনে ফিরে যাও।
লোকে তো তোমাকে পাগল বলছে। এটাই স্বাভাবিক না? আমি তোমাকে ছুঁয়ে বাকি জীবনটাই থাকতে চাই, আর গোটা পৃথিবীর লোক কি বললো তাতে আমার কিছু যায় আসে না। না, এভাবে চলতে পারে না। এখনো তোমার সারা জীবনটা পড়ে আছে। আমি আমি তো কেউ না, কিচ্ছু না, শুধুমাত্র হাওয়া। এই আছে এই নেই, কখন যে মুছে যাব নিজেও জানি না। না, আমি চাই না আমি তোমাকে মুছে দিতে, আর আমি তোমাকে পেতে চাই। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা বড় কঠিন। তুমি কাকে ভালোবাসছো? আমাকে? আমি তো রক্ত মাংসে গড়া মানুষও না। আমি তোমার কল্পনার ছোট্ট একটা টুকরো। না, তুমি আমার কল্পনা নয়, তুমি আমার সত্য, আর তুমি আমার বাস্তব। তুমি শুধুমাত্র কল্পনা করেছো আমাকে। তুমি ঠিক যেমনটাই চেয়েছো তেমনটাই বুঝেছো আমাকে। মূর্তি গড়েছো খাসা, তাই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মূর্তি গড়লে যে বিসর্জন দিতে হয়, নাও দেখি এবার স্বপ্নের জগৎ থেকে গুটি গুটি পায়ে ফিরে এসো দেখি। মোহিনী শুধু বিজয়, গত 50 বছর ধরে ছিল আর হাজার হাজার বছর ধরেই থাকবে। কোথাকার কোন শহরের বাবু এসে দুদিনে মোহিনীর মনকে নড়িয়ে দেবে? মোহিনীর মন কি এতটাই ঠুনকো? শোনো, আজকের পর থেকে তুমি আমাকে আর দেখতে পাবে না, চাইলেও পাবে না। ভালো থেকো। কলকাতা? ঠিক সিদ্ধান্ত নিয়েছো। এখানে থাকলে না তুমি দিনের পর দিন পাগল হয়ে যেতে। এরকম অবস্থা থেকে তোমার নিজেকে রিকভারি করার দরকার খুব তাড়াতাড়ি। একদম একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। হুম, সামনের সপ্তাহে রিপোর্টিং, কাল বিকেল 5টায় ট্রেন। জানো তো, এই জায়গাটাকে খুব মিস করবো। ভালো থেকো, অল দ্য বেস্ট। আজকে আমার শেষ দিন। জানি সব কিছু আমার কল্পনাই ছিল, তবু কেন জানি না মনে হলো একবার বিদায় জানিয়ে যায়, শেষবারের মতো। এই যে দেখুন, আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি, গ্রামের কাউকে বলবেন না, কারণ আমি অ্যাকচুয়ালি রিসার্চ করতে এসেছি, আমার একটা বন্ধুর বাড়ি। সো গ্রামের কাউকে বলবেন না প্লিজ। মোহিনী, আই এম কামিং।